স্যার আপনাকে লিংক দিছি হোয়াটসঅ্যাপে স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে যোগদান করবেন তারা একটু কমেন্টস করবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব বা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আমার কথা হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আজকে যে বিষয় নিয়ে কথা হবে তা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই জন্য যারা যোগদান করবেন প্রথমে তারা একটু কমেন্টস করবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা আজকে যে বিষয়টা শুরু করব তা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। যারা পরীক্ষা দিবেন 47 বিসিএস, যারা 47 বিসিএস দিবেন, আজকের আলোচনা মূলত তাদের জন্য। তারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন শুনতে পাচ্ছেন কিনা। তারা দুইটা কমেন্টস করবেন, এক হচ্ছে কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা। কি কমেন্টস করছেন ঠিক বুঝতে পারতেছি না। আকাশের একটা কমেন্টস করেছেন, কিন্তু কি কমেন্টস করেছেন ঠিক আমি বুঝতে পারতেছি না। হাই সং শোনো গাউসে কি লিখছেন তা জানি না। মালিক স্যার শোনা যায় দেখা যায়, ওকে। দুইটা প্রবলেম হতে পারে, সেটা একটু শুরুতেই বলে নিচ্ছি। কারণ এখন যে সময়টা ঠিক সন্ধ্যা 7টা, মানে আমার এই এরিয়াতে 7টা থেকে 7:30টার মধ্যে একবার ইলেকট্রিসিটি চলে যায়। এইটা একটা প্রবলেম হতে পারে, সেটা আগেই বলে রাখলাম। যদি কোনো কারণে দেখেন লাইটটা কেটে গিয়েছে তাহলে ভাববেন হয়তো ইলেকট্রিসিটি নেই। আচ্ছা দেখেন, কথা না বাড়াই, যারা যোগদান করার তারা যোগদান করবেন, আমি শুরু করতে থাকি। যারা 47তম বিসিএস দিবেন আপনারা জানেন যে আপনাদের 47 না 35 থেকে শুরু করে এই 47 পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগে 15 নম্বর থাকে। আধুনিক যুগে 15 নম্বর, তার মানে বাংলা সাহিত্যের যে তিনটা যুগ, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক। তাহলে প্রাচীন, মধ্য আর একটা হচ্ছে আধুনিক, এই তিনটা হচ্ছে যুগ। এই প্রাচীন এবং মধ্যযুগ মিলে থাকে হচ্ছে 5 নম্বর, আর আধুনিক যুগে থাকে হচ্ছে 15 নম্বর। তার মানে আপনি যদি বাংলার প্রস্তুতি নিতে যান তাহলে বাংলা গ্রামারে ঠিক একই রকম 15 নম্বর থাকে। বাংলা গ্রামারে 15 নম্বর থাকে। আমি আবারও বলি, দেখেন বিসিএস এইটা পাওয়া সব থেকে সহজ আমার মনে হয়। কেন মনে হয় জানেন? কারণ বিসিএস একমাত্র পরীক্ষা যেখানে সুনির্ধারিত সিলেবাস থাকে। আপনি অন্য কোনো চাকরির পরীক্ষার সিলেবাস পাবেন না। হ্যাঁ, আরেকটা চাকরির পরীক্ষার সিলেবাস আছে, তার নাম হচ্ছে নিবন্ধন। এই নিবন্ধন পরীক্ষার সিলেবাস আছে আর বিসিএস পরীক্ষার সিলেবাস আছে। এছাড়া আর আপনি একটা চাকরির পরীক্ষা দেখাতে পারবেন না যে চাকরির পরীক্ষার জন্য ওই মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ আলাদা করে সিলেবাস দিয়ে থাকে আপনাকে। সেটা আপনি যদি বলেন প্রাইমারি স্কুলে পরীক্ষা দিবেন, হ্যাঁ দিতেই পারেন। আপনি প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চান, এটা আপনার স্বপ্ন হতে পারে, কিন্তু তার জন্য কি কোনো সিলেবাস আছে? আপনাকে কেউ সিলেবাস দেখাতে পারবে যে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় যে অধিদপ্তর, সেই অধিদপ্তর আপনার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস দিয়েছে কিনা, কোন টপিকস পড়া লাগবে, কোন টপিক্সের মানে ভাগগুলো কি কি? কিন্তু বিসিএস একমাত্র আর শিক্ষক নিবন্ধন এটার নির্দিষ্ট সিলেবাস আছে। আরো মজা হচ্ছে বিসিএস এর টপিকস উল্লেখ করে নাম্বার দেওয়া আছে। যেমন গণিতের ক্ষেত্রে যদি বলেন পাটিগণিতে কত নম্বর, বীজগণিতে কত নম্বর, জ্যামিতিতে কত নম্বর, আলাদা আলাদা করে মার্ক করা আছে। ঠিক বাংলার ক্ষেত্রেও একই রকম, গ্রামারে 15 নম্বর কোন কোন অধ্যায় থাকবে সেটা লেখা আছে। প্রাচীন যুগে কত থাকবে, প্রাচীন মধ্যযুগ মিলে কত থাকবে, আধুনিক যুগে কত থাকবে সেটা স্পষ্ট করে লেখা আছে। অন্য কোনো সিলেবাস মানে পরীক্ষার আপনি সিলেবাস দেখাতে পারবেন না। আমি চাচ্ছিলাম যারা আপনারা যোগদান করতেছেন প্রত্যেকে একটু কমেন্টস করবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। আমি 1-2 জনের কমেন্টস ছাড়া আর কোনো কমেন্টস পাইনি, তাই আপনাদেরকে বলবো যে প্রথমে একটু ক্লাসে যোগদান করলে একটু একটা লাইক দিবেন, দেন একটা কমেন্টস করবেন। ওকে, আসেন আমরা যে অধ্যায়টা শুরু করবো এটার নাম হচ্ছে আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগের নাম্বার কত? আধুনিক যুগে হচ্ছে আপনার জন্য 15 নম্বর। তাহলে আধুনিক যুগের সময়কাল কত? আমরা রসিকতার ছলে বলি আধুনিক যুগ মানে হচ্ছে পরকাল। পরকাল কেন? কারণ আধুনিক যুগ শুরু হয়েছে 1801 সাল থেকে এবং এটা চলতেছে মানে বর্তমান কাল পর্যন্ত।
আমরা মৃত্যুর পরের জীবনকে কি বলি? আখিরাত। আখিরাতের শুরু আছে কিন্তু শেষ আছে, মানে পরকালের শুরু আছে কিন্তু শেষ কি আছে? তার মানে পরকালকে, আপনি মরে গেছেন, পরকাল শুরু। যতদিন পর্যন্ত সৃষ্টিকর্তা এই সমস্ত পৃথিবী ধ্বংস না করবে ততদিন পর্যন্ত আপনাকে কবরে থাকতে হবে, মানে চলমান। ঠিক আধুনিক যুগটাও তাই, এটা শুরু আছে কিন্তু শেষ নেই। আজকে আপনি পড়তেছেন 1801 সাল থেকে বর্তমান কাল আধুনিক যুগ, আপনার দাদা পড়েছে, আপনার দাদার দাদা পড়েছে, ভবিষ্যতে আপনি দাদা হবেন, আপনার নাতিরাও ঠিক তাই পড়বে, 1801 থেকে বর্তমান। এই যুগটাকে আবার দুইটা পর্বে ভাগ করা যায়। তাহলে আধুনিক যুগের পর্ব কয়টি? দেখেন, আধুনিক যুগ 2 পর্বে বিভক্ত। তাহলে আধুনিক যুগ কয় পর্বে বিভক্ত? মাত্র 2 পর্বে বিভক্ত। এক হচ্ছে প্রথম পর্ব, এই প্রথম পর্বের সূত্রপাত 1801 থেকে 1860। 2 হচ্ছে চূড়ান্ত পর্ব, তার মানে আজকে আমরা যে পর্বে বাস করি এইটার নাম চূড়ান্ত পর্ব, যেটা 1861 সাল থেকে আজ পর্যন্ত চলমান। এবার খেয়াল করেন যে 1860 পর্যন্ত কেন আধুনিক কালের প্রথম পর্ব? আপনারা জানেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম কাব্য রচনা করে 1860 সালে, যে কাব্যের নাম ছিল তিলোত্তমা সম্ভব কাব্য, এবং এই কাব্যের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের কাব্যের পরিপূর্ণতা আসে। এরপর হচ্ছে চূড়ান্ত পর্ব 1861 সাল, এবং এই পর্ব মানে 61 সালে এসে মাইকেল মধুসূদন দত্ত প্রথম মহাকাব্য রচনা করেন। মানে কাব্যের মধ্যে, মানে কবিতার মধ্যে আর কোনো ধারা বাকি থাকে না, সর্বশেষ ধারা মহাকাব্য, এটার মাধ্যমে কাব্যের ধারাটা পরিপূর্ণতা পায়, যার কারণে এখান থেকে চূড়ান্ত পর্বের সূত্রপাত। তাহলে আধুনিক কালে এসে আমরা এই 2টা পর্বের কথা মনে রাখবো। আমরা যতগুলো কবি সাহিত্যিক পড়বো প্রায় 40 থেকে 50 জন, বা যদি একটু শর্ট করি তাহলে 30 জন, ন্যূনতম এই 15 নম্বরের জন্য আমরা 30 জন কবি সাহিত্যিক পড়বো। এই 30 জন কবি সাহিত্যিককে আমরা এই 2টা পর্বে ভাগ করে পড়বো। এক পর্ব যাদের জন্ম 1800 সাল পর্যন্ত, দ্বিতীয়ত পর্ব যাদের জন্ম 1861 সালের পর থেকে শুরু করে গতকাল পর্যন্ত। এখন প্রশ্ন করতে পারেন যে গতকাল পর্যন্ত কিভাবে? গতকাল জন্মগ্রহণ করেছে, তিনি কি কবি? ভাই উত্তর হচ্ছে হ্যাঁ, তিনিও কবি। গতকাল জন্মগ্রহণ করার পরে যদি ভবিষ্যতে কবি হয় তাহলে ওনার জন্ম তো আপনি গতকালকেরটাই পড়বেন। এই জন্য আমরা বলি যে গতকালকে যিনি জন্মগ্রহণ করেছেন তিনিও একজন কবি। ওকে, আসেন তাহলে আমরা আধুনিক কালটাকে কেন প্রাচীন যুগ মধ্যযুগ থেকে আলাদা করব? আমার মনে হয় এইটুকু আমি বুঝতে পারি। আমরা প্রাচীন যুগে যে সাহিত্য পড়েছি তার নাম ছিল চর্যাপদ। মধ্যযুগে যে সাহিত্যগুলো পড়েছি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্টিক প্রণয় উপাখ্যান, আমরা যাই পড়বো সবগুলো হচ্ছে কাব্য। কাব্য মানে কি? কবিতা। কবিতার ভাষা কি? কবিতার ভাষা হচ্ছে, ধরেন এটা পদ্য রীতি, কবিতা লেখার রীতিকে কি বলা হয়? পদ্য রীতি। এবার আধুনিক যুগে যে ধরনের সাহিত্যগুলো সৃষ্টি হয় সেই সাহিত্যগুলো নাটক, উপন্যাস, প্রবন্ধ, এইটার ভাষা কি? এইটা প্রধানত গদ্য রীতি নির্ভর। কি রীতি নির্ভর? গদ্য রীতি নির্ভর। আবার আসেন, প্রাচীন যুগ মধ্যযুগে যে সাহিত্যগুলো পাওয়া গিয়েছে এই সাহিত্যগুলো বেশিরভাগই হচ্ছে দেবদেবী নির্ভর। আপনি চর্যাপদের কথা বলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, আপনি শ্রীকৃষ্ণ কীর্তন কথা বলেন হিন্দু ধর্মাবলম্বী, মঙ্গল কাব্য বলবেন হিন্দু ধর্মাবলম্বী। মধ্যযুগ এবং প্রাচীন যুগ আসলে ধর্মনির্ভর কাব্য রচনা করা হতো। এই ধর্মনির্ভর কাব্যের বাইরে এসে মানুষকে প্রাধান্য দিয়ে মানবতা নির্ভর কাব্য রচনা করা হয় আধুনিক যুগে। তাহলে প্রাচীন যুগের মধ্যযুগের সাহিত্য হচ্ছে আপনার ধর্মনির্ভর। আমরা বলতে পারি এইটা হচ্ছে প্রধানত ধর্মনির্ভর, আর এইটাকে বলতে পারি প্রধানত মানবতা নির্ভর। মানবতা নির্ভর, মানবতা নির্ভর। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলবেন? ভাই আপনারা যে কয়জনই ক্লাসে যোগদান করেছেন একটু কমেন্টস করবেন, একটু কমেন্টস করবেন কথা শুনতে পাচ্ছেন কিনা। দেখেন আপনারা হয়তোবা ফারুক স্যারের সাথে এখানে বিসিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা বিসিএস এর প্রস্তুতি নেবেন। আপনি কেন বিসিএস ক্যাডার হতে চান সেটা কি একবার জেনেছেন? মানে বিসিএস ক্যাডার হলে আপনি কি কি পাবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন? বাংলাদেশের যে চাকরিগুলো 2 ভাগে বিভক্ত, একটা ক্যাডার আর একটা নন ক্যাডার। ক্যাডার যারা তারা গ্যাজেট প্রাপ্ত হয়, আর গ্যাজেট প্রাপ্ত যারা হয় তাদের চাকরিতে মানে তাদের চাকরির ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বল। তারা যে গ্রেডে যোগদান করে সেই গ্রেডে কিন্তু থাকে না, ক্রমাগত উপরের দিকে যেতে থাকে। কিন্তু অন্য চাকরির ক্ষেত্রে এত বেশি প্রমোশন নাই, শুধুমাত্র 5% ইনক্রিমেন্টটাই আছে। আর এইখানে মানে একটা নির্দিষ্ট সময় পর পর প্রমোশন পাওয়া যায়, এবং বাংলাদেশের অন্যান্য চাকরিজীবীদেরকে যারা নিয়ন্ত্রণ করে
তারা এই গ্যাজেটেড কর্মকর্তারা, যারা ভবিষ্যতে আমলা হবে। আমরা যেটা মাঝে মাঝেই ফেসবুক বা বিভিন্ন জায়গায় লেখা দেখতে পারি যে আমলাতন্ত্রের কারণে এই হয়ে গেল, ওই হয়ে গেল, ভাই সেটাই আপনি হতে যাচ্ছেন। তার মানে মানুষ চাকরি চায় দুই কারণে, এক হচ্ছে ক্ষমতা, দুই হচ্ছে টাকা। ভাই দুইটাই আছে একমাত্র বিসিএস ক্যাডারে, ক্ষমতাও পাবেন, টাকাও পাবেন, উচ্চ পদও পাবেন, সম্মানও পাবেন। যার কারণে ওকে, এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা আধুনিক যুগের ক্ষেত্রে বলতে পারি আধুনিক যুগ মানবতা নির্ভর এবং আধুনিক যুগ হচ্ছে গদ্য রীতি নির্ভর। এখন প্রশ্ন, এই গদ্য রীতির কারণে আমরা আধুনিক যুগে এসে কয় ধরনের সাহিত্য সৃষ্টি হলো যা মধ্যযুগ থেকে টোটালি আলাদা করা হয়েছে? এই আধুনিক যুগের সাহিত্যের ধারা হচ্ছে চারটি। আমরা স্টার দিয়ে লিখতে পারি আধুনিক যুগের সাহিত্যের ধারা। আধুনিক যুগের সাহিত্যের ধারা, তাহলে আধুনিক যুগের সাহিত্যের ধারা কয়টি? আধুনিক যুগের সাহিত্যের ধারা হচ্ছে চারটি। নাম্বার 1 প্রবন্ধ, 1 নম্বর প্রবন্ধ, 2 নম্বর নাটক, 3 নম্বর উপন্যাস, 3 নম্বর উপন্যাস, 4 নম্বরে ছোট গল্প। এই চারটা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সাহিত্যের ধারা। ভাই যারাই ক্লাসে আছেন লেখা শেষ হয়ে গেলে একটু কমেন্টস করবেন ডান। শহীদুল ইসলাম সাউন্ড ক্লিয়ার, শাহিন জিএমএস জি ওয়ালাইকুম আসসালাম, কন্টিনিউ ক্লিয়ার। ওকে, যারাই ক্লাসে যোগদান করতেছেন একটু কমেন্টস করবেন এইটুকু আপনার কমপ্লিট কিনা। ওকে কমপ্লিট, ওকে ডান, ওকে ফাইন। এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি, এই চারটা ধারার মধ্যে সবথেকে জনপ্রিয় ধারা কোনটা? আপনাকে জিজ্ঞেস করা হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগের জনপ্রিয় ধারা কোনটি, আপনি কি জবাব দেবেন বলেন তো? বাংলা সাহিত্যের আধুনিক যুগের জনপ্রিয় ধারা কোনটি? ধরেন এটা প্রশ্ন করা হয়েছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের জনপ্রিয় ধারা, বাংলা সাহিত্যের আধুনিক যুগের, বাংলা সাহিত্যের আধুনিক যুগের জনপ্রিয় ধারা, জনপ্রিয় ধারা কোনটি? কি জবাব দেবেন বলেন? বাংলা সাহিত্যের আধুনিক যুগের জনপ্রিয় ধারা কোনটি? কি জবাব দেবেন? কোন ধারাটা জনপ্রিয়? চারটার মধ্যে অপশন দেওয়া আছে, মনে করেন এই চারটাই অপশন। 1 নম্বর অপশন দেওয়া আছে প্রবন্ধ, 2 নম্বর অপশন দেওয়া আছে নাটক, 3 নম্বর অপশন দেওয়া আছে উপন্যাস, 4 নম্বর অপশন দেওয়া আছে ছোট গল্প। এই চারটার মধ্যে কোন ধারাটাকে আপনি জনপ্রিয় বলবেন? আপনার কাছে কি মনে হয় কোনটা জনপ্রিয়? প্রবন্ধ যদি মনে হয় প্রবন্ধ উত্তর করবেন, নাটক মনে হলে নাটক, উপন্যাস মনে হলে উপন্যাস, যেটা আপনার মনে হবে, যেটা আপনার কাছে মনে হবে জনপ্রিয় আপনি সেটাকে অ্যান্সার করেন। ভাই এখন ভুল হওয়ার সুযোগ আছে। ওকে, শহীদুল ইসলাম উত্তর দিয়েছে ছোট গল্প, ডান, ধন্যবাদ শহীদুল ইসলামকে। তার মানে আধুনিক কালে সাহিত্যের জনপ্রিয় ধারা হচ্ছে ছোট গল্প। ভাই আপনাকে ঠেকানোর জন্য এখানে একটা প্রশ্ন করা হবে। বিসিএস এর প্রশ্নগুলো যদি সহজ প্রশ্ন দেখেন আপনি ভাববেন সেখানে কোনো না কোনো কাহিনী আছে নিশ্চয়ই, তাহলে কাহিনীটা কি? আপনাকে বলা হয়েছে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারা কোনটি? সমৃদ্ধ ধারা, তাহলে সমৃদ্ধ ধারা যখন বলা হবে নিশ্চয়ই আর ছোট গল্পটা উত্তর হতে পারে না। তাহলে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারার নাম গীতি কবিতা, স্টার দিয়ে লিখবো বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারা, বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারার নাম গীতি কবিতা। তাহলে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারা নাম কি তার বলেন? গীতি কবিতা। তাহলে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা। তাহলে বাংলা সাহিত্যের চারটা ধারা, এর মধ্যে ছোট গল্প হচ্ছে জনপ্রিয় আর সমৃদ্ধ হচ্ছে গীতি কবিতা। এটা হচ্ছে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারা। তাহলে যে ধারাটা সব থেকে জনপ্রিয় আমরা এই ধারা দিয়ে পড়াটা শুরু করতে পারি।
হেডলাইন দিব ছোট গল্প, হেডলাইন দিব ছোট গল্প। দেখেন ছোট গল্প নামে ছোট কিন্তু কাজে ছোট নয়, বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা যেটা মূলত সেটাই হচ্ছে ছোট গল্প। ছোট গল্প মানেই ক্ষুদ্র জিনিসের মধ্যে বৃহৎ কিছু বোঝানো। যে ছোট গল্পের জনক ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা একটু লিখে রাখবো ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের জনক নাম কি? তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কেন ছোট গল্প লিখলেন? আপনারা জানেন রবীন্দ্রনাথ একটা সময় বাংলাদেশে আসেন 1889-90 সালের দিকে কুষ্টিয়ার শিলাইদা। এইখানে এসে তিনি মানসী কাব্য রচনা করেন, সোনারতরী কাব্য রচনা করেন, গীতাঞ্জলি কাব্যেরও কিছু কবিতা এই কুষ্টিয়া শিলাইদার শিমুল তলে বসে রচনা করেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর 1874 সালে একটি গল্প লিখেছিল, যে গল্পের নাম দেওয়া হয়েছিল ভিখারিণী। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন না যে ছোট গল্পের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। পরবর্তীতে 1890 সালের দিকে রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন যে না, ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য আলাদা করে থাকে, যেটা সংজ্ঞা দিয়েছিলেন 1894 সালেই সোনারতরী কাব্যের বর্ষা যাপন নামক কবিতায়, যেখানে বলেছিলেন ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ গাথা, নিতান্ত সহজ সরল। মাঝখানের লাইন বললাম না, একবার শেষ 2 লাইনে বলা হয়েছিল শেষ হয়েও যেন হইল না শেষ। ছোট গল্প মানেই হচ্ছে যে গল্প কখনোই শেষ হয়ে হয় না শেষ, মানে আরো কিছু জানতে ইচ্ছে করে, আরো কিছু জানার আগ্রহ থাকে। মূলত এই জাতীয় গল্পগুলোকেই ছোট গল্প বলা হয়ে থাকে। তাহলে ছোট গল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে কোথায়? স্টার দিয়ে লিখবেন। ছোট গল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে সোনারতরী কাব্যে। ছোট গল্পের সংজ্ঞা, ছোট গল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে, ছোট গল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে সোনারতরী কাব্যে। সোনারতরী কাব্যে ছোট গল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে সোনারতরী কাব্যে বর্ষা যাপন কবিতায়। বর্ষা যাপন কবিতায়। তাহলে ছোট গল্পের সংজ্ঞা দেওয়া হয়েছে সোনারতরী কাব্যের কোন কবিতায়? বর্ষা যাপন কবিতায়। তাহলে ছোট গল্পের আমরা কিছু বৈশিষ্ট্য জানতে পারি, যে বৈশিষ্ট্যগুলো জানলে আমরা বলতে পারবো এই গল্পগুলোকে ছোট গল্প বলা হয়। ছোট গল্পের সংজ্ঞা কি? যে একটু বললাম, ওইটাই ছোট গল্পের সংজ্ঞা ছিল। বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর, ছোট গল্পের ভাষাগুলো হয় সহজ সরল। তাহলে ভাষা হবে অত্যন্ত সহজ সরল, ছোট গল্পের ভাষা হবে সহজ সরল। 2 নম্বর, সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনী নিয়ে রচিত। তাহলে ছোট গল্পগুলো রচিত হয় সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনী নিয়ে। আপনি যদি ছোট গল্পগুলো পড়েন তাহলেই বুঝবেন সেই ছোট গল্পগুলোর কেন্দ্রীয় চরিত্রে যারা থাকে তারা কারা। তারা হচ্ছে সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষ। 3 নম্বর, জীবনের কোনো পূর্ণাঙ্গ ঘটনা থাকে না, জীবনের খণ্ডচিত্রের বর্ণনা দেওয়া হয়। জীবনের খণ্ডচিত্রের বিবরণ থাকে। তাহলে ছোট গল্পে সাধারণত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে খণ্ডচিত্রের বিবরণ। তাহলে ছোট গল্প কি থাকবে? ছোট গল্পে থাকবে হচ্ছে খণ্ডচিত্রের বিবরণ। এরপর ছোট গল্পগুলো পড়া মাত্রই আপনি বুঝতে পারবেন ঠিক আছে, কিন্তু একদম ছোট গল্পের শেষে গিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, মানে জানার আরো আগ্রহ থাকবে। তাহলে কি থাকবে? আকাঙ্ক্ষা। ছোট গল্পে আকাঙ্ক্ষা থাকবে। তাহলে ছোট গল্পে কি থাকে? আকাঙ্ক্ষা থাকে। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তবে আমরা তাকে কি বলতে পারি? তাকে আমরা ছোট গল্প বলতে পারি। আসেন, এই ছোট গল্পে প্রথম কোনটা লেখা হয়েছিল? তাহলে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম কি? দেখেন, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প তার নাম হচ্ছে ভিখারিণী। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম ভিখারিণী। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। ভিখারিটা লেখা হয়েছিল 1874 সালে, এবং যে সময়ে এই ভিখারিণী লেখা হয় তখন রবীন্দ্রনাথ এই ছোট গল্পের বৈশিষ্ট্য জানতেন না। বৈশিষ্ট্য না জেনে
তিনি এই ভিখারিনীটা লেখেন এবং পরবর্তীতে তিনি এই ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো জেনে সার্থক করে তোলেন। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? কেউ একজন বলেন তো দেখি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কি নাম হবে? কেউ একজন আনসার করেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প নাম কি হবে? দেখে একটু কমেন্টস করেন, আপনাদের কমেন্টস দেখতে চাই। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি দিবেন আপনারা? একটু বলবেন। এবং সেই সাথে যারা যোগদান করেছেন তারা লাইভটি শেয়ার করেছেন কিনা একটু শেয়ার করে রাখেন, আপনার টাইমলাইনে কাজে লাগবে। দেখেন, যদিও এখনো ক্যাম্পেইন চলতেছে ভর্তির জন্য, আপনারা যদি ভর্তি হন আশা করি ঠকবেন না, কারণ আমাদের এখানে যারা ক্লাসগুলো নিচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন যে কারা কারা ক্লাস নিচ্ছে। প্রত্যেকে অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক, তাদের অভিজ্ঞতার কমতি নেই, তাদের অভিজ্ঞতার ঝুলি আল্লাহর রহমতে যথেষ্টই আছে আপনাকে সেবা দেওয়ার মতো। এদের মধ্যে সব থেকে বয়সে কম ছোট বোধহয় আমিই হব, আর সবাই অত্যন্ত সিনিয়র। কারণ ফারুক স্যার দেখেন কত সিনিয়র একজন মানুষ, তার উদ্যোগে আপনারা এখানে পড়তেছেন, আর আমরা তো আছি সেই সাথে। শহীদুল ইসলাম কমেন্টস করেছেন দেনা পাওনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা উত্তর হচ্ছে দেনা পাওনা। তাহলে দেনা পাওনা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। সালটা ছিল 1890, যদিও লাগবে না। তাহলে ছোট গল্পের ক্ষেত্রে আমরা জেনে নিলাম। এবার আসেন উপন্যাস কাকে বলে একটু জেনে নিই আমরা। উপন্যাস কাকে বলে? লেখক বা লেখিকার ব্যক্তিগত জীবনাদর্শন ও জীবনানুভূতি লেখক বা লেখিকার ব্যক্তিগত জীবনাদর্শন ও জীবনানুভূতি বাস্তব শিল্পকর্মে গ্রন্থ আকারে উপস্থাপিত হলে তাকে উপন্যাস বলে। তাকে কি বলে? তাকে উপন্যাস বলে। দেখেন, একটা প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি, বা কোন উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের উপন্যাসের যাত্রা শুরু। আমাদেরকে এই জিনিসটা যদি জানতে হয় তাহলে অবশ্যই উপন্যাসের ইতিহাস আমাদেরকে জানতে হবে। মাত্র এক শহীদুল ইসলাম ছাড়া আর কিন্তু কেউ কমেন্টস করেননি, আপনারা প্রত্যেকে একটু কমেন্টস করবেন। তাহলে আমরা যদি এই উপন্যাসের যাত্রাটা দেখি, যাত্রার আগে একটু জেনে নিব উপন্যাসের আরেক নাম কি। তাহলে আমরা একটু স্টার দিয়ে লিখবো উপন্যাসের আরেক নাম। উপন্যাসের আরেক নাম পকেট থিয়েটার। তাহলে উপন্যাসের আরেক নাম হচ্ছে পকেট থিয়েটার। তাহলে উপন্যাসের যাত্রাটা কবে থেকে? স্টার দিয়ে লিখবো উপন্যাসের যাত্রা। উপন্যাস কোথা থেকে শুরু, কবে থেকে শুরু, শুরুটা আপনাকে জানতে হবে। দেখেন, প্রত্যেকটা জিনিসের সূচনা থাকে, সূত্রপাত থাকে। আপনি যে চাকরির প্রস্তুতি নিতেছেন, আপনার প্রস্তুতি কবে থেকে শুরু, আপনি কবে থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করতেছেন, আপনি কবে থেকে স্কুলে গেছেন, আপনি কবে কলেজে উঠেছেন, কবে আপনার ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক সময় মনে রাখতে হয়। অনেক সময় বা আমরা মনে রাখি, কেন রাখি? বিভিন্ন কারণেই হোক, বা নিজে যদি কখনো আত্মজীবনী লেখেন সেই কারণেই হোক, আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি। তাহলে ঠিক এটাও আমাদেরকে জানতে হবে যে বাংলা উপন্যাসের যাত্রা কবে হয়েছিল, কবে থেকে এই উপন্যাসটা আমাদের কাছে আসলো। উপন্যাসটা প্রথমে আসেনি, কারণ আমাদের ওই সময়ে কাব্য ছিল। বেশিরভাগ ক্ষেত্রে আধুনিককালের শেষ দিকে সে গীতি কবিতা রচিত হতো। যে গীতি কবিতার জনক আমরা বলি বিহারীলাল চক্রবর্তী, কিন্তু এই বিহারীলাল চক্রবর্তী যার কাছ থেকে গীতি কবিতার লেখার ধারণা খুঁজে পেয়েছিলেন, তিনি ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত কবি রামনিধি গুপ্ত, যাকে বলা হয় সংক্ষেপে নিধু বাবু, যার লেখা কাব্য ছিল টপ্পা গান। সেই টপ্পা গান থেকে কিন্তু বাংলা সাহিত্যে গীতি কবিতার জন্ম হয়েছিল।
তাহলে প্রত্যেকটা জিনিসের জন্মটা আমাদেরকে জানতে হবে। সেই মধ্যযুগের গীতি কবিতার ধারা, মানে প্রচলিত ধারা বা গতানুগতিক ধারার বাইরে এসে প্রথম এসে উপন্যাস লেখা শুরু হয়ে গেল, গদ্য ভাষায় গ্রন্থ লেখা শুরু হয়ে গেল। তাহলে সেই উপন্যাসের যাত্রাটা কবে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমরা হেডলাইন দিয়েছি উপন্যাসের যাত্রা। আশা করি আপনাদের এই পর্যন্ত লেখা শেষ। আচ্ছা, এই পর্যন্ত লেখা শেষ হলে আমি একটু বুঝতে পারি। ওকে, উপন্যাসের যাত্রাটা আমি উপর থেকে রাখলাম। একজন বিখ্যাত সাংবাদিক ছিল, নাম ছিল তার ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। এই ব্যক্তির কাছ থেকে মূলত বাংলা উপন্যাসের যাত্রা শুরু। ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, এই ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় 1 নম্বর গ্রন্থ হিসেবে রচনা করেন কলিকাতা কমলালয়। কলিকাতা, হারবাল বুঝলেন না কিন্তু আবার, কলিকাতা কমলালয়। এই কলিকাতা কমলালয় 1823 সালে রচিত হয় এবং এই গ্রন্থের মধ্য দিয়েই বাংলা উপন্যাসের প্রথম যাত্রা শুরু হয়। এই গ্রন্থের মধ্য দিয়ে বাংলা উপন্যাসের যাত্রা শুরু হয়। তিনি 3টা গ্রন্থ রচনা করেন। তার দ্বিতীয় গ্রন্থ হচ্ছে নববাবু বিলাস। এই গ্রন্থটি 1825 সালে রচিত হয়। তার 3 নম্বর গ্রন্থ হচ্ছে নববিবি বিলাস। এই গ্রন্থটি 1830 সালে তিনি রচনা করেন। এই গ্রন্থগুলোর মধ্য দিয়ে বাংলা উপন্যাসের যাত্রাটা শুরু। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 3টার একটাও উপন্যাস হতে পারেনি, কারণ তিনি উপন্যাসের বৈশিষ্ট্যগুলো জানেননি। উপন্যাস কতটুকু লিখতে হয়, কত হাজার শব্দ লাগে, এর গঠনটা কেমন হওয়া উচিত, এগুলো না জেনে তিনি গ্রন্থ লিখলেন, যার কারণে একটাকেও তিনি সার্থক করতে পারলেন না। পরবর্তী সময়ে এসে উনাকে দেখে আরেকজন ব্যক্তি, যিনি প্রথম উপন্যাসের দাবিদার হতে পারে, যে আমি এই প্রথম উপন্যাস লিখছি, এরকম হাত তুলতে পারে, সেই ব্যক্তির নাম ছিল হ্যানা ক্যাথরিনা ম্যালেন্স বা মুলেন্স। নাম ছিল হ্যানা ক্যাথরিনা ম্যালেন্স, অথবা আমরা তাকে মুলেন্স বলেও ডাকতে পারি। এই ব্যক্তি প্রথম উপন্যাস রচয়িতার দাবিদার হতে পারত, কিন্তু তিনি হতে পারেননি। তিনি লিখেছিলেন ফুলমণি ও করুণার বিবরণ। এই গ্রন্থটি 1852 সালে রচনা হয়। হ্যানা ক্যাথরিনা ম্যালেন্স, ফুলমণি ও করুণার বিবরণ, 1852। এটাই হতে পারতো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, কিন্তু সেটাও হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ হ্যানা ক্যাথরিনা ম্যালেন্স বা মুলেন্স তিনি ছিলেন বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক। সেই বালিকাদের মধ্যে তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন, যার কারণে এই ফুলমণি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছিল, কিন্তু আপনার হচ্ছে করুণা তার ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। যার কারণে এই গ্রন্থটা এইভাবে লেখা ছিল বলেই গঠন রীতি অনুসরণ হয়নি, যার কারণে এটাও সার্থক হতে পারলো না। কিন্তু উনি ছিলেন প্রথম উপন্যাস রচয়িতার দাবিদার হইলে কাজ হবে কি? সার্থক তো করতে পারলো না। সার্থক না, উপন্যাস রচনার জন্য কতগুলো শব্দ দরকার সেগুলোও ছিল না। এরপর আরেকজন ব্যক্তি, যার নাম অলরেডি আমাদের শহীদুল ইসলাম লিখে ফেলেছেন, নাম তার প্যারীচাঁদ মিত্র। তিনি রচনা করেন আলালের ঘরের দোলাল। অবশ্য উনি সাল লিখছেন 1857, কিন্তু আমি লিখবো 1858, কারণ এখানে প্রকাশ সালটা গুরুত্বপূর্ণ। আলালের ঘরের দোলাল 1858, এটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কিন্তু মজার বিষয় হচ্ছে এই উপন্যাসটাও সার্থক নয়, কিন্তু একটি উপন্যাস হওয়ার জন্য যে গঠন রীতিগুলো মানা দরকার তিনি সেই গঠন রীতি মেনেছিলেন। শুধু ভাষাগত দক্ষতার অভাবে তিনি এই উপন্যাসটাকে সার্থক করতে পারেনি। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরীয়র ভাষা রীতির একটা নিয়ম আছে যে সাহিত্যে যে কোনো একটা ভাষা প্রয়োগ হবে, সাধু ভাষা প্রয়োগ করলে সাধু, চলিত ভাষা প্রয়োগ করলে সাধু, কিন্তু সাধু চলিত দুইটাকে একসাথে মিশ্রণ করা যাবে না। উনি সেটাই করেছিলেন, যার কারণে এটা সার্থক হতে পারেনি। কিন্তু তারপরেও এই গ্রন্থটাকে আমরা বলবো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।
তাহলে এইটাকে বলবো আমরা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, কিন্তু সার্থক নয়, এটা শুধুমাত্র উপন্যাস হতে পেরেছিলেন। এরপর আরেকজন ব্যক্তি, নাম ছিল তার কালী প্রসন্ন সিংহ। এই কালী প্রসন্ন সিংহ দেখলেন যে প্যারীচাঁদ মিত্র যা ইচ্ছা তাই লিখতেছে একটা গ্রন্থ, তাহলে আমিও তো যা ইচ্ছা তাই লিখতে পারি খুব সুন্দর করে। উনিও ঠিক তাই করলেন, যা ইচ্ছা তাই খুব সুন্দর করে লিখলেন। উনি সেটার নাম দিলেন কি? কালী প্রসন্ন সিংহ রচনা করলেন হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা, এবং এই গ্রন্থটি রচিত হয় 1862 সালে, এবং এই গ্রন্থটিও এটা আঞ্চলিক ভাষায় রচিত, যার কারণে এটাও সার্থক হতে পারল না। এখন প্রশ্ন, আঞ্চলিক ভাষায় রচনা করলে কি গ্রন্থ সার্থক হয় না? ভাই হয়, তবে সেটা এক অঞ্চলের হতে হবে। আপনি একই গ্রন্থে পুরান ঢাকার ভাষা ব্যবহার করেছেন, নোয়াখালীর ভাষা ব্যবহার করেছেন, বরিশালের ভাষা ব্যবহার করেছেন, রংপুরের ভাষা ব্যবহার করেছেন, তাইলে হবে না। শুধু রংপুরে লেখেন, যেমন শওকত আলী একজন লেখক যিনি 1936 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এই যে 2019 সালে মৃত্যুবরণ করেন। এই শওকত আলীর একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের পুরা ভাষাটাই একেবারে ঠাকুরগাঁয়ের ভাষায় রচনা করা। মানে আপনি এত কঠিন কঠিন শব্দ পাবেন, মানে ওই শব্দগুলো আঞ্চলিক শব্দ যেগুলোর অর্থই আপনি জানেন না। তো শওকত আলী লেখা যদি পড়েন তাহলে বুঝবেন যে আঞ্চলিক ভাষায় গ্রন্থ লিখলেও সার্থক হয়, কিন্তু লেখাগুলো হতে হবে নির্দিষ্ট একটি অঞ্চলের ভাষা, যার কারণে এটাও সার্থক হলো না। পরবর্তীতে বাংলা উপন্যাসকে যিনি সার্থক করলেন তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাঙালিদের মধ্যে প্রথম ম্যাজিস্ট্রেট এবং বাঙালিদের মধ্যে প্রথম গ্রাজুয়েট, মানে উনি প্রথম বিএ পাশ করেন এবং প্রথম ম্যাজিস্ট্রেট ছিলেন। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি 1862 সালে, বলা হয়ে থাকে 1862 সালে একটি উপন্যাস লেখা শুরু করেন। 65 সাল পর্যন্ত টানা 4 বার লিখছেন এবং কাটছেন, টানা 9 বার কাটছেন, লিখছেন কাটছেন। দেন উনি দেখলেন যে না, এখন আমার লেখা মোটামুটি সার্থক, আমার গঠন রীতি অনুসরণ হয়েছে, আমার ভাষাগত প্রয়োগ ঠিক আছে, সব ঠিকঠাক করে তারপর তিনি প্রকাশ করেন 1865 সালে। সেটাই হয়ে যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, নাম তার দুর্গেশ নন্দিনী। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার গ্রন্থের নাম কি? দুর্গেশ নন্দিনী। এটা রচিত হয় 1865 সালে। দুর্গেশ নন্দিনী, এইটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তাহলে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি বলেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই 15 শতকের দিকে বা 14 শতকের শেষ অথবা 16 শতকের শুরুর দিকে আপনার উড়িষ্যার আধিপত্য নিয়ে মারাঠা এবং পাঠানদের মধ্যে যে সংঘর্ষ বা আধিপত্য নিয়ে যে এক ধরনের সংঘাত সৃষ্টি হয়, তারই প্রেক্ষাপটে তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাসটি রচনা করেন। তবে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে এক ধরনের সাম্প্রদায়িকতা লক্ষ্য করা যেত, কারণ এই উপন্যাসে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে নায়ক জগৎ সিংহের সঙ্গে দেখা গেছে যে নায়িকা দুর্গেশ মানে কি বলে আয়শা একজন মুসলিম হয়ে একটা হিন্দু ছেলের প্রেমে পড়ে, আর তিলোত্তমা নামক আরেকটা নায়িকার প্রেমে নায়ক পড়েছিল, মানে একটা ত্রিভুজ প্রেম হিন্দু মুসলিমের একটি ঘটনা নিয়ে তিনি এই কাব্যটি রচনা করেছিলেন, উপন্যাসটি রচনা করেন, যার কারণে এটা হয়ে যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আচ্ছা, এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন বঙ্কিমচন্দ্র, কথা সত্য, কোনো ভেজাল নেই, কিন্তু বঙ্কিমচন্দ্র কি উপন্যাসিক হিসেবে জনপ্রিয় উপন্যাসিক ছিলেন? উত্তর হচ্ছে ছিলেন না। তিনি সার্থক ছিলেন, তিনি শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু জনপ্রিয় নয়। জনপ্রিয় জিনিসটাই অন্যরকম। তাহলে বাংলা সাহিত্যের এই উপন্যাস ধারাকে জনপ্রিয়তা দিয়েছেন কে? কে এই উপন্যাস ধারাকে জনপ্রিয়তা দেন বলতে হবে একটু। তাহলে বাংলা উপন্যাস ধারাকে যিনি জনপ্রিয়তা দিয়েছেন তার নাম কি? তাহলে বাংলা উপন্যাসকে যিনি জনপ্রিয়তা দিয়েছেন তার নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। স্টার দিয়ে লিখবেন বাংলা উপন্যাস, স্টার দিয়ে
বাংলা উপন্যাস জনপ্রিয়তা দিয়েছেন, জনপ্রিয়তা দেন, বাংলা উপন্যাসকে জনপ্রিয়তা দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র, তার মানে শরৎচন্দ্রের উপন্যাসের মাধ্যমে বাংলা উপন্যাস ধারাটা জনপ্রিয়তা লাভ করে। এই জন্যই শরৎচন্দ্রকে বলা হয় অপরাজেয় কথা সাহিত্যিক, যাকে কখনোই পরাজয় করানো যায় না, একে বলা হয় অপরাজেয়। ভাই যদি এইটুকু আপনাদের লেখা শেষ হয়ে থাকে দয়া করে একটু কমেন্টস করবেন ডান, অথবা এইটুকুর মধ্যে আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্টসে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করার সম্পূর্ণ এখতিয়ার আপনার রয়েছে, আমরা চাই আপনারা প্রশ্ন করুন। কোনো কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন করতে পারেন। শুধু শহীদুল ইসলাম বলেছে শরৎচন্দ্র, আর কিন্তু কেউ কিছু বলেননি। তাহলে বোধহয় আপনাদের আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এবার আপনাদের একটু বলি, দেখেন চাকরি পাইতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এক, ধৈর্য ধরে ক্লাস করতে হয়, দুই হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করলে একটু রেসপন্স করতে হয়, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা লাগে, যে আপনি যে অ্যাক্টিভ আছেন এটা বুঝতে হবে। আর অনেকেরই আছেন ভাই প্রথমবার চেষ্টা করে হয়তোবা সফলতা লাভ আসেনি, কিন্তু তাই বলে যে পরের বার আর সফলতা আসবে না তা কিন্তু নয়। আপনাকে 4-5 বারও হয়তো পরীক্ষা দিতে হতে পারে। আমি একটা অনেক বড় একটা গ্রুপে একটা পোস্ট লিখেছিলাম আমার এক ছাত্রকে দিয়ে, যে আমার একটা ছাত্র করোনাকালীন সময় থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়া শুরু করে, করোনার ঠিক আগের বছর থেকে। কিন্তু মানে করোনা তো আসে কত 19-এর শেষ দিকে, মানে 20-এর দিকে, 20-এর মার্চের দিকে। তো 19 সালে সে অনেকগুলো চাকরির পরীক্ষা দেয়, কিন্তু কোনো চাকরি হয় না তার। আমার সাথে তার পরিচয়টা হয় ঠিক করোনার সময়। করোনার সময় ফেসবুকে, মানে আমি অনলাইনে ব্যাচ পড়াবো বাংলা এরকম একটা ঘোষণা ছিল করোনার সময়, সেই সময় তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় এবং সে আমার সাথে অনলাইনে কোর্স করে। তো 2020 সাল তো আর কোনো পরীক্ষাই হয় নাই। 21 সালে সে অনেকগুলো চাকরি পরীক্ষা দিয়েছে, টিকে নাই, তখন তার মাস্টার্স চলে। তাকে আমি বলেছিলাম দেখো তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকো চাকরি তোমার হবে, কিন্তু লেগে থাকতে হবে, এবং তার আগে ছোট ছোট যে কোনো চাকরির পরীক্ষায় বসতে হবে। তোমার যদি একটি ছোট চাকরি হয় তাহলে তোমার বড় চাকরিও হবে। তো 2024 সালে আল্লাহর রহমতে তার 6টা চাকরি হয়। 2024-এ তার 6টা চাকরি হয়, 6টা। এর মধ্যে 46তম প্রিলিউ টিকা আছে, তারপর হচ্ছে 44তম ভাইবা দেবে, এই যে ভাইবার তারিখ হয়েছে। আর এর মধ্যে তার ধরেন হচ্ছে যে এই যে গেল প্রাইমারি, সে প্রাইমারিতে তার চাকরি হয়েছে কিন্তু যোগদান করেনি, কারণ সে বিমান এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে অলরেডি 10ম গ্রেডে যোগদান করেছে। এই বিমান এয়ারলাইন্সের গ্রেড আর নর্মালি অন্য চাকরির গ্রেড কিন্তু মিলবে না, এটা একটা স্বায়ত্তশাসিত। মানে সে কালকে আমাকে বললো স্যার আমার কিন্তু চাকরি এতগুলো হয়েছিল, জাস্ট এটাতে চাকরি করতেছি। তার মানে আমি তাকে বলেছিলাম যে দেখো হ্যাঁ 1860 সালে যেটা লিখেছেন রাজমোহন ওয়াইফ, ওটা তো ইংরেজিতে, এই জন্য ওটা কাউন্ট হবে না। ওকে শহীদুল ইসলাম, দারুন। আমি বলেছিলাম যে দেখো তুমি যদি লেগে থাকো তাহলে চাকরি হবে, এবং সেটা হয়েছে। তো আপনারাও যারা এই ফিউচার ফিট একাডেমিতে ক্লাস করতেছেন আপনাদেরও বলবো ভাই যদি আপনি চাকরি চান তাহলে আপনাকে লেগে থাকতে হবে। কিন্তু আপনারা অনেকেই যেটা করেন যে কিছুদিন না পড়াশোনা করে তারপরে ছেড়ে দেন, তারপর চিন্তা করেন দূর পড়েছি তো, পারি তো, খালি পরীক্ষার হলে গিয়ে না হয় না, পরীক্ষার হলে না হয় 80 হয়, 90 হয়, কিন্তু 120 হয় না। ভাই 200 নম্বরের মধ্যে 120 হওয়াটা জরুরি, কিন্তু আপনি যেভাবে পড়েন মোটামুটি যদি পড়েন, এই মোটামুটি পড়লে সর্বদা 80-90 হবে। এই 80-90-কে 120 করতে গেলে ভাই আমরা আপনাকে এইটুকু বলতে পারি যে আপনি শুধু আমাদের ক্লাসগুলো করেন, এই ক্লাসগুলো খাতায় নোট করেন, ভাই শুধু নোটটাই পড়েন, প্রয়োজনে কোনো বই পড়েন না, শুধু নোটটাই পড়েন, তবু আপনার কাজে লাগবে। তবু আপনি দেখবেন এই 100 ক্রস করে যাচ্ছেন, 110 আপনার হয়ে যাবে। কিন্তু ভাই 120 পাইতে গেলে এই টপিক গুলো আমাদের ক্লাসের সঙ্গে মিলিয়ে আপনার বই পড়তে হবে। কিছু বাজার থেকে ভালো রকমের বই, ফারুক স্যারের কাছ থেকে সাজেশন নিয়ে কিছু ভালো রকমের বই কালেক্ট করে তারপর আপনি পড়াশোনা শুরু করেন। ইনশাল্লাহ আপনারা যে ফিউচার ফিট একাডেমিতে ক্লাস করতেছেন, ইনশাল্লাহ দেখবেন যে দিন শেষে আপনাদের সফলতা আসবে।
যাই হোক, আপনাদের সম্ভবত কোর্স ফি সম্পর্কে ফারুক স্যার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর ঘোষণা দিয়েছেন, আমি আজকে বিকেল বেলায় দেখেছি। সম্ভবত আপনাদের কোর্স ফি একটু কমানো হয়েছে। যদি আপনাদের সত্যিকার অর্থেই মনে হয় যে আপনি ঘরে বসে অনলাইনে বসে চাকরির প্রস্তুতি নেবেন, তাহলে স্যারের লগে যোগাযোগ করে ভর্তি হয়ে নিন। তো আজকে আর বেশিক্ষণ লম্বা করব না, কারণ আমাদের অলরেডি বিদ্যুতের শিডিউল করা আছে। একটু পরেই 5 মিনিট পরেই হয়তো আধা ঘন্টার জন্য বিদ্যুৎ থাকবে না শিডিউল অনুযায়ী। তা আজকে এ পর্যন্ত, ভালো থাকেন, কারণ আমি বাণিজ্যিক এরিয়ায় থাকি, তো এই জন্য আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।